কথিত আছে রাবণপুত্র ময়ূরাবণকে বধের পর হনুমান ময়ূরাবণের আরাধ্য দেবী ভদ্রকালীকে পাতাল থেকে তুলে এনে এই ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করেছিলেন। এই সতীপীঠে দেবীর ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল। দেবীর পাথরের মূর্তি সারা বছর পাশের পুকুর, যা ক্ষীরদিঘি নামে পরিচিত, তার জলে থাকে। দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। এই শক্তিপীঠে একসময় নরবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আবার আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আমি সুমন। আজ আমি যাচ্ছি ভারতবর্ষের অন্যতম বিখ্যাত সতীপীঠ যুগাদ্দা মায়ের মন্দিরে। আমার বাড়ি নিকটবর্তী স্টেশন মগরা থেকে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। এখান থেকে আমার গন্তব্য প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান থেকে আমি ট্রেন ধরে যাব ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। ওখানে কৈচর হল্ট বলে একটা স্টেশন আছে, ওখানে গিয়ে নামবো। সেখান থেকে যাব আমি যুগাদ্দা মায়ের মন্দির ক্ষীরগ্রামে। কৈচর হল্ট স্টেশনে যাওয়ার জন্য আমি এখন বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে কৈচর হল্ট স্টেশনে যাব। যারা আপনারা কলকাতা বা হাওড়া থেকে আসবেন, তারা বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। এখান থেকে বর্ধমান কাটোয়া লোকালগুলো ছাড়ে। মনে রাখবেন, এইখান থেকে ট্রেনের সংখ্যা অনেক কম আছে। সকাল 9:35-এ এই ট্রেনটা ছাড়বে। এরপরে বেলা 2টোর সময় আবার ট্রেন, তাই আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরোবেন। বন্ধুরা, এক্ষুনি ট্রেন থেকে নামলাম। আমি কৈচর হল্ট স্টেশনে পৌঁছে গেছি এখন। কলকাতা থেকে কৈচর হল্ট স্টেশনের দূরত্ব প্রায় 135 কিলোমিটার। এখন আমি এখান থেকে ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের মন্দিরে যাব। প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে। চলুন দেখি বাইরে এখান থেকে যাওয়ার কি ব্যবস্থা আছে। কৈচর হল্ট স্টেশনটি সমতল থেকে প্রায় 20 ফুট মতন ওপরে অবস্থান করছে। কৈচর হল্ট স্টেশন থেকে ক্ষীরগ্রামের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। টোটো ভাড়া পড়েছিল আমার 20 টাকা। ক্ষীরগ্রামের এই সতীপীঠটি পূর্ব বর্ধমানে অবস্থিত। বন্ধুরা, আমি এখন ভারতের অন্যতম সতীপীঠ যোগাদ্দা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এক্ষুনি এই মন্দিরে পৌঁছালাম। আজ এই মন্দিরের অদ্ভুত, অলৌকিক, রহস্যময় কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। চলুন, এই মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে রামায়ণের যুগে। আজ আপনাদের সামনে সেই কাহিনী, এই মায়ের মন্দির কীভাবে প্রতিষ্ঠা হলো, তা তুলে ধরব। কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী ত্রেতা যুগে তখন রাম ও রাবণের ভয়ঙ্কর যুদ্ধ চলছে। রাবণের নির্দেশে তার পুত্র ময়ূরাবণ রাম ও লক্ষ্মণকে ছল করে পাতাল লোকে অপহরণ করে নিয়ে আসে তার আরাধ্য দেবী ভদ্রকালীর কাছে বলি দিয়ে উৎসর্গ করার জন্য। কিন্তু ভক্ত হনুমান ময়ূরাবণের এই ষড়যন্ত্র জেনে যায়। এরপর হনুমান ময়ূরাবণকে পাতাল লোকে গিয়ে বধ করে এবং রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে। কথিত আছে, ময়ূরাবণকে কৌশলে বধ করে হনুমান যখন ফিরে আসছিলেন, সেই সময় ময়ূরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী রামচন্দ্রের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি হনুমানের কাঁধে চেপে এসেছিলেন এই ক্ষীরগ্রামে। এই প্রসঙ্গে পণ্ডিত রঘুনন্দন গোস্বামী পরম ভাগবতে লিখছেন, পাতাল হইতে হনু গমন করিল, ক্ষীরগ্রামে আসি তথা দেবীরে স্থাপিল। সেই থেকে নাকি এই সতীপীঠে দেবী ভদ্রকালী দেবী যোগাদ্দা নামে পূজিতা হয়ে আসছেন। দেবীকে নিয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী, যা আজও বর্তমান।
দেবীর পাথরের মূর্তি সারা বছর এই ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকে। আজ অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিনে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে রাখা হয়। এই দিনেই দেবীকে দর্শন বা স্পর্শ করা যায়। সঙ্গে এখানে বসে বিরাট মেলা। এই মেলা চলে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসের 4 তারিখেও মাকে জল থেকে তুলে মূল মন্দিরে রাখা হয়। কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী কথিত আছে, ভক্ত হনুমান মন্দিরে দেবীকে প্রতিষ্ঠার পর হরিদত্ত নামে স্থানীয় এক রাজাকে মা যোগাদ্দা স্বপ্নাদেশ দিয়ে বলেন তাকে প্রত্যহ ধুমধাম সহকারে পূজার সহিত একটি নরবলি দিতে হবে, আর তিনি যদি এইটা না পালন করেন তাহলে তার রাজ্যে বিপদ নেমে আসবে এবং রাজ্য ধ্বংস হবে। এরপর শক্তি পূজারী রাজা হরিদত্ত মায়ের স্বপ্নাদেশ পালনে ব্রতী হন। এক এক করে তার 7 ছেলেকে প্রত্যেক দিন মায়ের নিকট বলি দেন। নরবলির ভয়ে ক্ষীরগ্রামের প্রজারা যে যেদিকে পারে পালিয়ে যায় এই ঘটনার পর। এরপর আসে মন্দিরের পূজারী ব্রাহ্মণের পালা। তার একমাত্র পুত্রকে বলি দিতে হবে এই ভয়ে তিনি ক্ষীরগ্রাম ছেড়ে সপরিবারে পালিয়ে দূরে একটি গাছের তলায় আশ্রয় নেন। এই সময় মা যোগাদ্দা ব্রাহ্মণ কন্যার বেশে ওই পূজারী ব্রাহ্মণকে অভয় দিয়ে বললেন, পূজারী ব্রাহ্মণ, তুমি ক্ষীরগ্রামে ফিরে যাও, আমি রাজাকে প্রত্যাদেশ করব, কাল থেকে নরবলি বন্ধ। এরপর ব্রাহ্মণ দেবীর আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসে এবং রাজা হরিদত্ত দেবীর প্রত্যাদেশ মতো নরবলি তুলে দিলেন। এরপর থেকে ক্ষীরগ্রামে চালু হলো নরবলির পরিবর্তে মহিষ বলি, আর দেবী হয়ে উঠলেন মহিষমর্দিনী। রায়গুণাকার ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখছেন, ক্ষীরগ্রামে ডানিপার অঙ্গুষ্ঠ ভৈরব, যুগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। ভারতচন্দ্রের একথা বলার কারণ দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরখণ্ডক, আর সেই থেকে এই জনপদের নাম ক্ষীরগ্রাম। কথিত আছে এই সতীপীঠে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। শোনা যায় প্রাচীন যোগাদ্দা মূর্তিটি একসময় এখান থেকে হারিয়ে গেলে বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র দাইহাটের বিখ্যাত মূর্তি নির্মাণকারী শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে পুরাতন মূর্তির অনুরূপ আরেকটি মূর্তি নির্মাণের আদেশ দেন, আর সেই মতো তৈরি হলো দশভুজা মহিষমর্দিনী মূর্তি। এই মূর্তিটি এখন সারা বছর জলের তলায় রাখা হয়। এই ঘটনার অনেক বছর পর ঘটে যায় আরেকটি আশ্চর্য ঘটনা। ক্ষীরদিঘি সংস্কার করতে গিয়ে পাওয়া যায় হারিয়ে যাওয়া পুরাতন যোগাদ্দা মায়ের মূর্তিটি। আর এই মূর্তি পাওয়ার আনন্দে পার্শ্ববর্তী গ্রামবাসীদের অর্থ সাহায্যে গড়ে উঠল এই সম্পূর্ণ আলাদা এই নতুন মন্দিরটি। এই যোগাদ্দা মায়ের মন্দিরে পৌষ সংক্রান্তি থেকে মাঘী সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন রাতে পালিত হয় নিশিঢম্বুল প্রথা। একটা মানুষ আর ওদিকে মন্দিরের দরজা খোলা, একটি মূর্তি রয়েছে সেখানে। একটি মূর্তি ও একটি মানুষের মাঝখানে আর কেউ নেই, কোনো জনমনস্বী নেই। মানুষটির কাঁধে ঢাক, তার চোখ কাপড়ে বাঁধা। রাত 12টা বাজতেই ঢাকে কাঠি দেয় সে। ধীরে ধীরে বোল বাড়ে, দ্রুত হয়, আর একটি মেয়ে যেন নেচে চলে তার সামনে। টানা 30 মিনিট চলে। ঢাকি ঢাক বাজায়, মেয়েটি নাচে, নাকি সামনের মূর্তিটি নড়ে ওঠে কেউ বুঝতে পারে না। মেয়েটিকে কেউ দেখতেও পায় না, শুধু ঢাকি বুঝতে পারে মেয়েটি নাচছে। পৌষ সংক্রান্তি থেকে মাঘী সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন রাতে চলে এই নাচ ঢাকের বলে, রাত 12টা থেকে 12:30 পর্যন্ত। সারা বছর মায়ের বিশেষ পুজোর তিথিগুলোতে যে যে তালে ঢাক বাজানো হয়, এই 1 মাস এই নিশিঢম্বুল প্রথায় সেই সারা বছরের বোলগুলি 30 মিনিটের মধ্যে বাজাতে হয় ঢাকিকে।
আর সেখানেই নাচেন মা। নিশিডম্বল চলাকালীন ঢাকির চোখ 7 পাক কাপড়ে বাঁধা থাকবে। তিনি নিজে ঢাক বাজালেও মায়ের নাচ তার দেখা নিষেধ, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে তিনি অনুভব করতে পারবেন সেই নিত্যরত রাঙা চরণের তাল। নিশিডম্বল শুরুর দিনে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে হয় ঢাকিকে। তখন থেকে ঢাকি মায়ের ভোগ ছাড়া বাইরে কোনো খাবার মুখে তুলতে পারেন না। নিজের বাড়িতে স্ত্রী ছেলেমেয়ের সঙ্গে এই 1 মাস থাকতে পারেন না। এমনকি নিশিডম্বল চলাকালীন মায়ের মন্দির চত্বরে কেউ যাতায়াত করতে পারেন না। নিশিরাতে গা ছমছমে পরিবেশে ঢাকি একাই ঢাক বাজান। মাঘ সংক্রান্তির দিনে বিশেষ পুজোর পর শেষ হবে নিশিডম্বল পুজোর আচার। নিবারণ চট্টোপাধ্যায় তার কাটোয়ার ইতিহাস গ্রন্থে বর্ণনা করছেন এই যুগাদ্দা মাতার শাখা পড়ার একটি অলৌকিক কাহিনী। এই ক্ষীরগ্রামে ধামাচ নামে একটি দীর্ঘায়তন দিঘি আছে। একদিন এই দিঘির ঘাটে অসামান্য সুন্দরী বালিকা স্নান করছিলেন। এমন সময় ভানুদত্ত নামক এক শঙ্খ বণিক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ভানুদত্তকে দেখে সেই বালিকা তার হাতে শাখা পরার ইচ্ছা ব্যক্ত করলেন আর বললেন, আমি যোগাদ্দা পূজারী ব্রাহ্মণের কন্যা, তুমি আমাকে শাখা পরিয়ে আমাদের বাড়িতে গিয়ে বলবে গম্ভীরের কলঙ্গিতে 5 টঙ্কা আছে, শাখা দিয়া লবে গিয়া জনকের কাছে। এরপর শাখারি নিঃসংকোচে শঙ্কেশ্বরীকে শাখা পরিয়ে গ্রামে গিয়ে পূজারী ব্রাহ্মণকে বললেন, ঠাকুর, তোমার কন্যা ধামাচের ঘাটে আমার নিকট শাখা পরে গম্ভীরের কলঙ্গিতে যে 5 টাকা আছে তা আমাকে নিতে বললে। ব্রাহ্মণ তো শুনে অবাক, বললেন, আমার তো কোনো মেয়ে নেই, তবে কে শাখা পড়ল? তারপর টাকার খোঁজে কলঙ্গি সন্ধানে গিয়ে দেখল সত্যি সেখানে 5 টাকা আছে। ব্রাহ্মণ এবার বুঝতে পারল ওই কন্যা সামান্য কেউ নন, স্বয়ং কন্যারূপিণী যোগমায়া যোগাদ্দা। তখন ব্রাহ্মণের 2 চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা। তিনি আবেগপ্লুত হয়ে শাখারিকে নিয়ে ধামাচের ঘাটে উপস্থিত হলেন এবং গগন বিদীর্ণ করে মা মা শব্দে ডাকতে লাগলেন আর বললেন, পাষাণ নন্দিনী, তোর দর্শন বঞ্চিত হয়ে আমি এই ঘাটে প্রাণ ত্যাগ করব। এরপর ব্রাহ্মণ নিজেকে হত্যায় উদ্যত হলে ভগবতী যোগাদ্দা দিঘির জল থেকে তার শাখা পড়া 2 হাত প্রসারিত করে ব্রাহ্মণকে দর্শন দিলেন। ব্রাহ্মণ তাতেই প্রসন্ন হলেন, আর সেই থেকে শঙ্খ বণিকের বংশধরগণ আজও যোগাদ্দা মায়ের পুজোয় বিনামূল্যে শঙ্খ প্রদান করেন। ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠে থাকারও ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এইবার বিদায় বন্ধুরা। মা যোগাদ্দা সতীপীঠের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাও। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন একটা কোনো গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।